আমার সঙ্গে আজকে রয়েছে দেবরাজদার তো পরিচয় তো দেওয়ার দরকার নেই, যারা টেলিভিশন সিনেমা সিরিজ দেখে তারা প্রত্যেকে দেবরাজদাকে চেনে। দাদা কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, প্রথমে দাদা তোমার কাছে আসবো যে তোমার আগে নতুন ছবিটা নিয়ে কথা বলবো। তোমার নতুন ছবি রিলিজ হয়ে গেছে বেশ কিছুদিন আগে, গিরগিটি। সেই ছবিটা নিয়ে কিছু বলো, মানে সেই ছবিটা রাজি হওয়ার কারণ বা ক্যারেক্টারটা যারা দেখেনি এখনো। রাজি হওয়ার কারণ হচ্ছে অর্পণের ছবি, প্রথম দিককার ছবি। এবার প্রথম দিকে যদি আমরা ওর পাশে না দাঁড়াই তাহলে ওর কাজটা সম্পূর্ণ হবে কী করে। আমিও তো একদিন নতুন ছিলাম, তাই আমি চেষ্টা করি যারা শিক্ষিত নতুন তাদের পাশে থাকতে। তো আমার মনে হয়েছে ও কাজটা জানে, তাই আমি ওর সৃষ্টিতে একটা ছোট্ট অংশতে ছিলাম। ভালো লেগেছে কাজটা করে, আশা করি আরও ভালো কাজ করবে ভবিষ্যতে। আচ্ছা, আরেকটা কথা দাদা, তো এটা আমি তোমাকে মেন কোশ্চেন এটা দিয়েই শুরু করব, যেটা হচ্ছে যে তুমি, আমি বাবার কাছ থেকে শুনেছি বা ছোটোবেলায় শুনেছি যে তুমি অ্যাকচুয়ালি ক্রিকেটের লোক ছিলে, মানে তুমি প্রফেশনাল ক্রিকেটার ছিলে। তো সেখান থেকে সিনেমায় আসাটা কীভাবে হয়েছিল? অ্যাক্সিডেন্টালি হঠাৎ আমার কলেজের একটা মেয়ে, ও কোথাও ম্যানেজমেন্ট করছিল একটা সামার্সে একখানা, ও একটা প্রজেক্ট পায়, সেটাতে ওর মডেল দরকার ছিল এবং একটা মডেল ঝুলিয়েছিল লাস্ট মোমেন্টে। তখন আমি যেহেতু ক্রিকেট খেলতাম, ও আমাকে বলে দেবরাজ প্লিজ হেল্প মি। সো আমি দাঁড়িয়ে গেছিলাম, তারপর ও ফটো তুললো, কী করলো বুঝতেই পারলাম না, তখন তো কোনো টেকনিক্যাল জ্ঞান ছিল না, ওই শুরু। তারপর ওখান থেকে ওই মেয়েটাই আমাকে একটা বিউটি কন্টেস্টে পাঠায়। আর আমি ক্রিকেট খেলি, বিউটি কন্টেস্টে গিয়ে কী করবো? বলছি গ্রুমিং হয়ে যাবে, ভাল লাগবে, চারজনের সঙ্গে আলাপ হবে, গিফটস পাবি। যা গেলাম, ওখানে ফার্স্ট হই। ওখানে ফার্স্ট হওয়ার পরই কলকাতার একটা নামি ম্যাগাজিনে আমায় কন্ট্র্যাক্ট করা হয়। প্রত্যেক সপ্তাহে ফটো তোলার জন্য ফ্যাশন শো আসতে থাকে, অ্যাডস আসতে থাকে। 250টা মতন অ্যাড করি আমি ইন্ডিয়ার ফার্স্ট মেল মডেল যে গয়না পরে অ্যাড করেছিল। গয়নার অ্যাডে বেসিক্যালি কী দেখা যায়, ছেলেরা পাশে প্রণাম করে দাঁড়িয়ে আছে ধুতি পাঞ্জাবি পরে, আমাকে সীতানুরি হার, মঙ্গলসূত্র এইসব পরানো হয়েছিল। সো ভালো লেগেছিল নতুন কনসেপ্টে একটা কাজ করতে। তারপরে আমার সঙ্গে আলাপ হয় অরিন্দম গাঙ্গুলি আর খেয়ালি দস্তিদারের, যারা আমার মা বাবা বলতে পারো অভিনয়ের। আমি যেখানে দাঁড়িয়ে আছি বিকজ অফ দেম। এখনও আমি একটা গিফট পেয়েছি তাদের কাছ থেকে, খুব গুরুতর গিফট। সেটা হচ্ছে আমাদের বেনুদা সব্যসাচী চক্রবর্তীর পেসমেকার বসেছে, তাই তিনি নাটক আপাতত করতে পারছেন না, তাই ওনার ক্যারেক্টারটা আমি করছি। 8ই এপ্রিল আমার ফার্স্ট শো একাডেমিতে 6:30 থেকে, চরণে সেবা লাগে চারবাকের, সেটার প্রস্তুতি চলছে এখন। আচ্ছা, এবার দাদা তুমি আমাকে বলো যে এই অরিন্দম বাবুর সঙ্গে তুমি শেয়ার করেছিলে এই ফেরারি মন যে সিরিয়ালটা হতো কালার্স বাংলায়, সেখানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে নিজের গুরুকে একসঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স। আমি একটা পোস্টও দিয়েছিলাম। না, আমি অরিন্দমদার সঙ্গে অনেকবার স্ক্রিন শেয়ার করেছি, মামা খেপায় করেছি স্পেশাল এপিসোড লাস্টটায়। মানে অসাধারণ মানুষ। মানে অভিনেতা হতে গেলে যে লিমিটেশনের মধ্যে থাকতে হয়, দাদাকে দেখে শেখার মতন। দাদার নখের যোগ্য আমরা নয়, নিজের জীবনের সব কিছু ত্যাগ করেছেন অভিনয়ের জন্য, এবং ভীষণ নিপাট ভালো মানুষ, ভীষণ ভদ্র মানুষ, সফট স্পোকেন, এবং খুব রেগে গেলেও এত নরম ভাষায় কথা বলতে আমি আর কাউকে দেখিনি। এবং আমি তো প্রথম দিকে, মানে এখন যে কনফিডেন্সটা আছে আমার ক্যামেরার সামনে, প্রথম দিকে তো ছিল না। আমি মডেলিং করতাম, তো আমি স্টিফ ছিলাম। আমি মুম্বাইতে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করেছি, তো ওখানে করার পর যা ভাঙার ভেঙেছি, এবং নেট প্র্যাকটিস একটা জিনিস। তারপর যখন মাঠে নামলাম তখন যে জিনিসগুলো চমকে যেতাম, বুঝতে পারতাম না, সেগুলো আস্তে আস্তে আয়ত্ত হয়েছে। তো তখন আমাকে ভীষণভাবে গাইড করেছেন আমার দাদা দিদি, এবং আমি ব্লেসড যে ওরকম মেন্টার পেয়েছি জীবনে।
আচ্ছা, আর তোমার ফিল্মোগ্রাফিতে সব রকমেরই আমরা ছবি দেখেছি, একটা যেরকম ক্রাইম ছবি আছে, একটা এমার্জেন্সির মতো ছবি আছে, বা তোমার টিভি সিরিয়ালও অনেকগুলো রয়েছে। তো এবারে আমি যদি আসি যে মুম্বাইয়ের প্রজেক্টটা নিয়ে আগে যদি কথা বলি, তুমি এমার্জেন্সি করেছো ওখানে এবং কালা বলে একটা সিরিজও তুমি করেছিলে। তো মুম্বাইয়ে কাজ করার মানে এটা এখানকার থেকে কি অনেকটা বেটার, মানে এখানকার পরিবেশ বা এখানকার মানে যে কাজের স্টাইল তাদের থেকে কি অনেকটা বেটার? অবশ্যই বেটার, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বেটার। ওখানকার অভিনেতারা পাঠ নিয়ে ভাবে, এখানকার অভিনেতারা 96% গ্ল্যামার নিয়ে ভাবে, রিল করে, ফটো তোলে। স্ক্রিপ্ট কালচার করতে আমি বাচ্চাদের খুব একটা দেখিনি। যখন আমরা মেকআপ রুম শেয়ার করি তখন ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়, আমিও আড্ডা মারি, ভীষণ আড্ডা মারতে ভালোবাসি, এর তার পিছনে লাগতে ভালোবাসি, কারণ ওটাই তো আমাদের ঘরবাড়ি হয়ে যায় সারাক্ষণ। সকাল ধরো 8টা থেকে রাত্রির 8টা 9টা অবধি থাকি আমরা, বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। তো আমাদের ঘরবাড়ি ওটাই হয়ে যায়। তো আমাদের ঘরবাড়ি যখন হয়ে যায় তখন সবাই আমাদের আত্মীয় স্বজনের মতন হয়ে যায়। প্রত্যেক দিন দেখি তাদের ব্যথা শুনি, তাদের আনন্দ ভাগ করি। তো কিন্তু প্রবলেমটা যেটা হয়, যখন আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি তখন আমাদের কেউ স্ক্রিপ্ট যে দাদা তুমি কোন এই ডায়লগটা কিভাবে বলবে বা আমি কিভাবে বলবো একবার বলে নেওয়া, এটা খুব কমে গেছে আজকাল, কেন জানি না, খুব কমে গেছে। আমরা যখন এই অবস্থায় ছিলাম আমরা আমাদের সিনিয়রের দিকে ফ্যাল করে বা ভয় বা আনন্দে তাকিয়ে থাকতাম, তাদের থেকে তাদের সেরাটুকু চুরি করে নেওয়ার চেষ্টা করতাম। এখন সেই ব্যাপারটা অনেক কম বলতে পারো। এখন জানি না, আমি এটা জানি না, আমার শিক্ষার মধ্যে নেই যে এটা কেন হচ্ছে। যে কারণ আমার পরিচয় হচ্ছে অ্যাকশান থেকে কাট। হ্যাঁ, আমি অ্যাকশান থেকে কাটের মধ্যে যা করব, আমাকে তো মানুষ হিসাবে কেউ চেনে না। এবং আস্তে আস্তে ধরো আমি 20 বছর কাজ করছি, আস্তে আস্তে আমাকে মানুষ হিসাবে চিনবে। যখন তোমরা আমার ইন্টারভিউ নেবে, আমার ওয়্যার অ্যাবাউটস জানবে লোকে, তখন আমাকে মানুষ হিসাবে চিনবে। অ্যাকচুয়াল আমার পরিচয় হচ্ছে অ্যাকশান টু কাট। ওর মধ্যে আমি কি করি সেটার জন্যই আমাদের যাবতীয় পড়াশোনা শিক্ষা। সো ওই জায়গাটা যদি নড়বড়ে হয় খুব মুশকিল হয়ে যায়। তারপরে আমি স্যুট বুট সানগ্লাস পরে ঘুরে বেড়ালেও কোনো লাভ হবে না। তো সেই জন্য ওই জায়গাটা খুব প্রাধান্য দিই আমি, এবং ওই জায়গাটার জন্যই আজকে আমি যা আমার উন্নতি হয়েছে ওই জায়গাটার জন্যই হয়েছে। এখনকার প্রজন্মতে সেই অ্যাপ্লিকেশান অবজারভেশনটা আমি একটুখানি কম দেখি। আচ্ছা, আর দাদা তুমি যে এমার্জেন্সি যে তুমি কাজটা করেছো, যেটা একটা ইন্দিরা গান্ধীর একটা মানে একটা হিস্টোরিক্যাল কাজ, তো এই কাজটা করার এক্সপিরিয়েন্স মানে তোমার কাছে যখন অফারটা এসেছিল তখন কেমন? না, আমার কাছে অফার আসেনি, আমার কাছে অডিশন এসেছিল। আচ্ছা, আমি অডিশন দিয়েছি, 20,000 বাঙালির অডিশন হয়েছে পুরো পৃথিবীতে, কারণ লুক মেলার দরকার ছিল রোলটায়, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন। তো আমাকে মনে হয়েছে ওদের টিমের যে আমি খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এরপরে বাছাই পর্ব শুরু হয়েছে অভিনয়ের, যে 7-8 জন আমরা লুকের কাছাকাছি পৌঁছেছিলাম, তাদের বম্বেতে নিয়ে গিয়ে ওয়ার্কশপ করিয়ে অভিনয় করিয়ে তারা দেখে আমাকে সিলেক্ট করেন। তারপরে আমার ওয়ার্কশপ শুরু হয় ক্যারেক্টারের জন্য। তারপরে আমাদের শুটিং হয়, ওখানে কাজটা খুব প্রফেশনাল হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজের দায়িত্বটা খুব ভালোভাবে বোঝে, প্রি প্রোডাকশানটা খুব স্ট্রং হয়, শুটিংটা পিকনিকের মতন হয়। কখন লাঞ্চ ব্রেক দেবে সেই ব্রেকের জন্য আমরা অপেক্ষা করি, কারণ খুব ভালো ভালো খাবার দাবার থাকে। তো তখন খুব চাপ কম থাকে, এত ভালোভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ধরো মেকআপ, লাইট, ডিও, ক্যামেরা, আর্টিস্ট, আর্ট ডিপার্টমেন্ট, প্রি প্রোডাকশানে এতটা স্ট্রংলি ওরা হোমওয়ার্কটা করে নেয়, শুটিংয়ের সময় কোনো চাপ হয় না। আর এইখানে দেখেছি শুটিংয়ের সময় গাডার লাগবে, একখানা মেয়েটা চুল বাঁধবে, তার জন্য 2 ঘন্টা সেট বসে আছে। তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশান অবজারভেশনের অভাব। আচ্ছা, আর দাদা তুমি যেহেতু মানে 100টার উপর যেহেতু তোমার সিরিয়াল হয়ে গেছে, তো আমি তাই জন্য এবং তুমি যেহেতু অনেকটা পুরনো, এবার তোমার কাছে আমি একটা প্রশ্নতে আসবো, যেটা এখন অনেকেরই প্রশ্ন থাকে। আগে আমাদের বাংলা সিরিয়ালের যে মানটা যেটা ছিল বা যে গ্রাফিক্স বা যে এটা ছিল, সেটা থেকে এখন অনেক কমে গেছে। এবার এটা কেন হয়েছে, মানে এটার কারণ তুমি কি দেখছো? এটার কারণ হচ্ছে খরচা বাঁচানোর চেষ্টা। আমাদের ব্যাচ সম্বন্ধে বলতে পারি, আমাদের ব্যাচের যে কজন অভিনেতা আমরা আছি, 7-8 জন,
তাদের এখন একটা তো রেমুনারেশন হয়েছে। আমি মানে ধরো যারা বাড়িতে পরিচারিকার কাজ করে তাদের মাইনেও তো বাড়ে, তো আমাদের মাইনেও বেড়েছে। সো সেই এখন যে পেমেন্ট স্ট্রাকচার হয়েছে আমাদের, সেখানে অনেকেই আমাদের নিতে চায় না, কারণ আমাদের বদলে 4টে আর্টিস্ট তারা নিতে পারবে। আমাকে একা অত টাকা দেবে কেন, তারা যখন 4টে আর্টিস্ট পাচ্ছে, এবং 4টে আর্টিস্ট যারা ওই টাকায় কাজ করছে কম টাকায়, তারা যথারীতি টানতে পারছে না, তাই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সিরিয়াল চালায় ক্যারেক্টার আর্টিস্টরা, হিরোইন ভিলেন এরা প্রাধান্য পায় সিরিয়ালে। সেই বাকি ক্যারেক্টার আর্টিস্ট যদি ঠিকঠাক না নেওয়া হয়, তাহলে গল্প বাঁধতে খুব মুশকিল হয়। গল্প নিয়ে এগিয়ে নিয়ে যায় তো ক্যারেক্টার আর্টিস্টরা। এবার আমার মনে হয় ফিনান্সিয়াল কারণটাই একমাত্র কারণ যেখানে সিরিয়ালের মান কমছে। কারণ গল্পের তো আমাদের কোনো শেষ নেই। বাংলার কলসিতে যা গল্প আছে করে শেষ করতে পারবে না সামনের 50 বছর। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বাদ দিয়ে বলছি আমি, তাও তারপরেও যারা আছেন, যাদের লেখা আমরা পড়ি, সেই গল্প নিয়ে যদি কাজ করা হয় সামনের 50 বছর ইজিলি কেটে যাবে। তা গল্পের যদি আমাদের অভাব না থাকে, তাহলে আমাদের অভাব হচ্ছে কিসে? আর্টিস্টের অভাব কেন হচ্ছে? এত টাকা দিতে পারবে না, তাহলে বাজেট প্রবলেম, বাজেট কনস্ট্রেন্ট। প্রডিউসাররা তো লাভ করার জন্যই করবেন, প্রডিউসাররা তো আর নিজের লস করে দর্শককে একখানা গানের ওপারে দিতে পারবে না। তো সেটাই হচ্ছে কারণ। আর এই যে আমরা এখন দেখছি যে টিভি সিরিয়াল যে অনেক তাড়াতাড়ি এখন শেষ হয়ে যাচ্ছে, যেটা কি একটা কি টিআরপিটা কি এটার ম্যাটার করছে? মানে হ্যাঁ, টিআরপি ম্যাটার করে। এগুলো সব খুব কঠিন খেলা, আমি বুঝি না, আমি বুঝতেও চাই না। আমার কাছে ওই অ্যাকশন থেকে কাটই প্রাধান্য পায়। এবার আমাকে যে দায়িত্বটা দেওয়া হয় আমি করি, তার থেকে বেশি তো আমি কিছু করতে পারবো না। একটা প্রডিউসারের লাভ হলে কি তিনি আমাকে তার অংশ দেবেন? তা তো দেবেন না। কিন্তু আমি চাই প্রত্যেকটা প্রডিউসারই লাভ হোক, কারণ শুধু তো আমার না, একটা সিরিয়াল ধরো আমি একটা সিরিয়াল করছি, সেখানে 1 মাসে আমি ডেট পেলাম না, আমার ধরো 4টে ডেট পেলাম, কিন্তু আমি অন্য জায়গায় কাজ করে সেটা পুষিয়ে নিতে পারবো। কিন্তু যে টেকনিশিয়ান ভাইরা আরও যারা আছেন, তাদের তো সংসার চলছে। তাই আমি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি, প্রত্যেকটা সিরিয়ালই যেন লাভের মুখ দেখে, প্রডিউসাররা কাজ করতে পারে, তাহলে আমাদের কাজ চলবে। এবং তোমার কাছে পরবর্তী আমি যে প্রশ্নটা আসবো, আমাদের যেই চ্যানেল রয়েছে, আমাদের চ্যানেলের মধ্যেই আমরা দেখি যে মানে অনেক, সেখানে আমি পার্টিকুলার কারোর নাম বলছি না, যে যারা রিল থেকে আসছে, যেটা সিনেমা হোক সিরিয়াল হোক, তো রিল থেকে যারা আসছে তারা কি আলটিমেটলি কি কিছু লাভ করতে পারছে? আজ পর্যন্ত হয়েছে একটাও রিল আর্টিস্ট দেখেছো খুব বড় স্টার হয়েছে বা ভালো অভিনেতার তকমা পেয়েছে? তাহলে এটা সম্ভব না। আমি একটা একলা একটা হিরোর রোল পেয়ে যাচ্ছে, হিরোর রোল পেয়ে যাচ্ছে। দেখো তো এই সিনেমাটা বা সিরিজটা কতদিন চলছে, কে কে দেখছে, কতটা তোমার মনে দাগ পাচ্ছে, তার পাশে একটা অভিনেতাকে বসাও, তার সঙ্গে তার পার্থক্যটা তোমরাই বুঝে যাবে। এই প্রশ্নটা যারা করে তারা উত্তরটা জানে বলে করে, আমার মনে হয় যে রিল থেকে অনেকে করে, আমাকে রিল থেকে আসছে। রিল আমি বলবো যারা সিরিয়াসলি কন্টেন্ট বানায় তাদের আমার দেখতে ভালো লাগে, কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার শুধু অভিনয় করে মানুষের মন জয় করা আর রিল করার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। আর দাদা, তুমি যেটা প্রথমে আমি যেটা তোমাকে বললাম, ক্রিকেট, তুমি অ্যাকচুয়ালি প্রফেশনাল ক্রিকেটার ছিলে, তো সেটা কি এখনো করা হয়? মানে এত কাজের মধ্যে? না, এখন একদমই করা হয় না। আমি লাস্ট 2016-তে বোধহয় সিসিএল খেলেছিলাম, তারপরে আর পারিনি ব্যস্ততার কারণে। কারণ আমি তো আর বড় হয়ে বিরাট কোহলি হব না। একটা জায়গায় মানুষকে বুঝতে হবে দোকান কখন বন্ধ করতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। ফ্রাস্ট্রেশন আসে, মন খারাপ হয়, সেই মন খারাপের জায়গা আমার নিয়ে। আর আমার মনে হয় আমি ক্রিকেটই খেলছি, কারণ ক্রিকেটেও যা, অভিনয়তেও তাই। তোমায় প্রত্যেক দিন অনুশীলন করতে হবে, 1 লাখ লোকের সামনে পারফর্ম করতে হবে। প্রত্যেক দিন তোমার পরীক্ষা। একটা ম্যাচ ভালো 100 করলে, তারপরে 20টা ম্যাচ তুমি 0 করলে টিমে থাকবে না। তোমায় প্রত্যেকটা ম্যাচে ভালো পারফর্ম করতে হবে। ক্রিকেটে সিলেকশন হয়, আমাদেরও সিলেকশন হয়। ক্রিকেটের গ্ল্যামার আমাদের গ্ল্যামার সেম, রাস্তায় লোক দেখলে দাঁড়িয়ে যায়। সো ইটস অল অ্যাবাউট পারফরমেন্স। তো আমার কাছে অভিনয় আর ক্রিকেটটা খুব একটা আলাদা নয়। আচ্ছা, আর তুমি যেটা থিয়েটারও করো, এখনও করছো, তো থিয়েটারটাকে তুমি কি চোখে দেখো? মানে থিয়েটারটা কি তোমার, এই যে তুমি এখন খুব বিজি শিডিউলে থাকো, যেটা তোমার সিনেমা থাকে,
সিরিয়াল থাকে, এটা সিরিয়ালে তো একটা চাপ যায়, তার মধ্যিখানে টাইম বের করে থিয়েটার করাটা কি একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? ডিফিকাল্ট না, ডিফিকাল্ট বলবো না, ডিফিকাল্ট হচ্ছে না। দেখো, কাজ পুরুষ মানুষকে তো খাটতে হবে, সোজা ব্যাপার, না হলে হবে না। এবার থিয়েটারটা আমি খুব ভয়ের জায়গা থেকে দেখি, কারণ ওখানে তো দ্বিতীয় সুযোগ পাওয়া যায় না, একবারই করতে হয়, এবং অদ্ভুত একটা আরাম পাওয়া যায় থিয়েটার করলে। এবং আমাদের যে রাগগুলো হয় যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, ক্যামেরার সামনে যখন কাজ করি, এটা ভালো হলো না, এটা ঠিক হলো না, আরেকটু হলে ভালো হতো, আর একটু কম হলে ভালো হতো, সেই সব রাগ স্টেজ মিটিয়ে দেয়। থিয়েটারে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন আছে, অদ্ভুত ভালো লাগা আছে, নিজের সঙ্গে নিজের যুদ্ধ আছে, কথা মেনে চলা আছে, অনেক 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 পজিটিভ জিনিস আছে, গলার চর্চা আছে, অভিনয়ের চর্চা তো বটেই, এবং বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যারা এই নাটকটাতেও পাঠ করছে, তারা এত ভালো, তাদের থেকেও দেখে শেখার আছে। আর যাদের আমি আমার অভিনয়ের মা বাবা বলে মানি, তাদের সঙ্গে সময় কাটাতে পারি, এর থেকে বড় লাভ আর কি হতে পারে। আর দাদা, পরবর্তী তোমার কাছে একটা আমি প্রশ্ন রাখবো, যেটা হচ্ছে যে এটা মানে খুব কমন প্রশ্ন, মানে তোমার কাছে এটার উত্তর কি? কারণ তুমি যেহেতু অনেকদিন থেকে থিয়েটার করছো, থিয়েটারে অনেকে বলে যে থিয়েটার করাটা ভীষণ টাফ, আবার অনেকে বলে সিরিয়াল করাটাও ভীষণ টাফ, কিন্তু আলটিমেটলি তুমি যেহেতু দুটোই করেছো, তো তোমার কাছে টাফ কোনটা বেশি লাগে, সিরিয়াল না থিয়েটার? থিয়েটার অলওয়েজ টাফ, কারণ আমি সিরিয়ালে যদি একটা ভুল করি, দেয়ার ইজ অলওয়েজ আ সেকেন্ড চান্স। থিয়েটার অলওয়েজ টাফ, সিরিয়ালও খুব টাফ, কারণ তোমাকে খুব এখন যেটা হয়েছে, আমি যখন শুরু করেছিলাম তখনও বাবারে বাছারে বলে ডিরেক্টররা শেখাতেন, আমরা শিখতাম, বকা খেতাম, খুব বকা খেতাম, কিন্তু একটা মজা ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এখন ফুটেজের জামানা, ইউ হ্যাভ টু ডেলিভার ইউর ওয়ার্ক অ্যাট টাইম, মানে মিনিমাম টাইম, তো খুব তাড়াতাড়ি মুখস্থ করতে হয়, খুব তাড়াতাড়ি কম্পোজিশন তুলে নিতে হয়, ক্যামেরার জন্য একবার রিহার্সাল হয়, তারপর আমরা টেকে যাই। এবার না হলে কোনো কারণে ধরো ক্যামেরা নড়ে গেল, বা আমি ফাম্বেল করলাম, বা কিছু একটা লাইটের ফ্লিকার হলো, তার জন্য আরেকবার হয়। তো সিরিয়াল করাও খুব একটা সহজ নয়, খুব স্মার্ট হতে হয়, এবং যারা স্মার্ট না অথচ করে যাচ্ছে, তারা হারিয়ে যায়, তারা মনে দাগ কাটতে পারে। কারণ আমার তো সিরিয়াল থেকেই, আমার ফার্স্ট স্টেপ তো সিরিয়ালই ছিল। আমি পুলিশ ফাইল করেছি, তারপরে সিরিয়াল করেছি, তারপর সিনেমা করেছি, সিরিজ এসছে সিরিজ করেছি, তারপর বলিউড আমায় ডাক দিয়েছে, আমি বলিউডে কাজ করছি, গিয়ে কাজ করেই চলে আসি। এবার আমার প্রথম তো পুলিশ ফাইল, সিরিয়াল, আমাকে ওই সিঁড়িটা যদি পার না করতে পারতাম, তাহলে এত দূর আসতে পারতাম না। এবং ব্যাক টু ব্যাক তোমাকে ফ্যামিলি অডিয়েন্সই বেশি একদম একদম ভীষণ 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 কানেক্ট করতে পারে সিরিয়াল। হচ্ছে মানে মানে ভগবানের আশীর্বাদ। মানে পরীক্ষা দিলে, ধরো তুমি আগস্টে পরীক্ষা দিলে, তোমাকে ওয়েট করতে হবে কবে রেজাল্ট বেরোচ্ছে। তুমি সিরিয়াল করলে, সোমবার দিন সিরিয়াল করলে, বুধবার দিন লোক তোমায় গল্প বলে দেবে সেই সিরিয়ালের। সো দ্যাট ইন দ্যাট ওয়ে উই আর ব্লেসড। আমি অনেকদিন আগে একটা ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে তুমি বলেছিলে যে কথাটা আমার খুব ভালোই, তুমি বলেছিলে আমার থেকে দর্শক বেশি আমার সিরিয়ালের সম্পর্কে জানে, বা আমার ক্যারেক্টারটা সম্পর্কে জানে। এক্স্যাক্টলি। কারণ আমি তো ধরো, আমি স্টুডিওতে গেলাম, মেকআপ রুমে বসলাম, মেকআপ হলো, আমাকে 3টে সিন দিল, 69/2, 80/3, 91/4। আমি 3টে সিন মুখস্থ করলাম, বুঝলাম কি হচ্ছে, আগের ঘটনা কি, পরের ঘটনা কি, মোটামুটি জেনে আমি পাঠ করে বেরিয়ে চলে এলাম। কিন্তু টোটাল ঘটনাটা তো আমি জানি না। আজকের দিনে আমি যে সিরিয়ালটা করছি, ওখানে কি শুটিং হচ্ছে তাও জানি না, কি ঘটনা ঘটছে তাও জানি না। আমি কালকে শুটিংয়ে গিয়ে আমার আগের সিনটা জিজ্ঞেস করবো, আমার সে যে মানে আমার ওই সিনটা করার জন্য যা যা প্রশ্ন আমার মনে আসবে, সেগুলো আমি জিজ্ঞেস করে ওই সিনটা করে দেবো। বাট পুরো গল্পটা আমি জানি না, পুরো গল্পটা দর্শক জানে। আচ্ছা, আর তোমার দুটো সিনেমার কথা দর্শক আমাকে খুব জিজ্ঞাসা করতে বলেছে, যে দুটো সিনেমা দর্শকের এখনো মনে আছে, যেটা তুমি অরুণ রায় কিছুদিন আগে মারা গেছে, বিনয় বাদল দীনেশ। হ্যাঁ, বিনয় বাদল দীনেশ। সেখানে তোমার ক্যারেক্টারটা খুব ভাইটাল একটা ক্যারেক্টার ছিল, সেটা তোমার কাছে অফারটা এসেছিল কিভাবে, মানে সেটা একটু যদি বলো। ওটা আমার কাছে প্রথম অফার আসেনি, প্রথম অফার এসেছিল শঙ্কর চক্রবর্তীর কাছে। আমার সিনিয়র অপূর্ব
অসাধারণ দক্ষতা যার অভিনয়ের উপর, তার কাছেই এসেছিল। উনি শারীরিক কারণে প্রজেক্টটা করতে পারেননি, তখন অরুণ রায় আমাকে ডাকেন এবং ছবিটা করার পর আমি বুঝি আমি অভিনয় কিছুই জানি না। হ্যাঁ, নতুন করে নিজেকে খুঁজে পাই অরুণ রায়ের হাত ধরে এবং অনেক কিছু শিখি। যেহেতু আমরা খুব বেশি সিরিয়াল করি, তাই আমাদের মধ্যে একটা প্রবণতা আছে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার। এবার এই স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার সিনেমাতে চলে না। সিনেমাতে ইউ হ্যাভ টু বি ইন দ্য সেট, বি ইন দ্য ক্যারেক্টার। সেই মানে কি বলবো, সেই থাকাটা, সেই জায়গায় থাকাটা আমাকে অরুণদা শিখিয়েছিলেন। আমাদের ভাগ্য খারাপ, উনি খুব তাড়াতাড়ি মাত্র 4-5টা সিনেমা করে উনি আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু প্রচুর 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 অবদান আমার জীবনে অরুণদার থাকবে শেষ জীবন পর্যন্ত। আচ্ছা, আরেকটা তুমি ছবি করেছিলে যেটা হচ্ছে জিদ্দার সঙ্গে পাওয়ার, যেটা তোমার একটা দারুণ একটা অ্যাকশন মার্কা একটা লুক ছিল, তার সঙ্গে মানে একটা অ্যাকশনও ছিল হালকা। তো জিদ্দার সাথে সেই এক্সপিরিয়েন্সটা কেমন, মানে কাজ করার এক্সপিরিয়েন্সটা কি? খুব ভালো। জিৎ ভীষণ ভালো ছেলে, ভীষণ ডাউন টু আর্থ, খুব প্রফেশনাল, রাজপুত্রর মতন দেখতে। মানে হিরো বলতে যা বোঝায়, ওকে 24 ঘন্টার মধ্যে আমি 24 ঘন্টা দেখেছি। সিসিএলও 1 বছর খেলেছিল জিৎ, ভীষণ ভালো প্লেয়ার। এবং তুমি যদি রাত্রি 3টের সময় ওকে ঘুম থেকে তোলো, ওকে হিরো মনে হবে। ও দুপুর 12টার সময় যদি 4 পাক রোদ্দুরের মধ্যে দৌড়ায়, ওকে হিরো মনে হবে। হি ইজ আ ফ্যান্টাস্টিক গায়, ভীষণ ভালো হিউম্যান বিইং। অনেকটা সময় একসঙ্গে কাটিয়েছি আমরা এবং ভীষণ খাটতে পারে। আমরা রোদ্দুরে হলদিয়ার ডকে বলো, হায়দ্রাবাদে বলো, ওই গরমের মধ্যে রামোজিরাও ফিল্ম সিটিতে আমরা প্রচুর ফাইট সিকোয়েন্স করেছি। কখনো দেখিনি ও হাঁপিয়ে যাচ্ছে বা করবে না বলছে, বা বলছে আমি একটু রেস্ট নেব, এরকম কখনো না। এবং সবার সঙ্গে মিলেমিশে খুব ভালোভাবে দারুণ দারুণ কাজ করে। জিদ্দার সিরিজটা কি তুমি দেখেছো, যেটা বলিউডের খাকি দাবে? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, ওটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আর বুকটা মানে ভীষণ গর্বে আমার ফুলে ওঠে যখন কাছাকাছির মানুষদের দেখি বম্বেতে কাজ করছে। হ্যাঁ, এবং তোমার সব বন্ধু বান্ধব একদম সবাই, আত্মদীপ, অপ্রতিম, আমার থিয়েটারে, আমার আগের দলের থিয়েটারে একটি মেয়ে পূজা সরকার, অপুদা, জিৎ, পরমব্রত, এদের তো বাদই দাও, এরা তো আছেনই, বুম্বাদা এবং অমিতাভ দারুণ 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 অ্যাক্টিং করেছে এবং খুব ভালো লাগছে। এখান থেকে কেউ যদি বড় মঞ্চে কাজ করে, বাচ্চা বাচ্চা ছেলেরা, ভাই বোনেরা, ভীষণ ভালো লাগে। আচ্ছা, আর দাদা এখন নতুন জেনারেশনের কাছে, যারা নতুন জেনারেশন বলতে যারা নতুন আসতে চাইছে সিনেমায়, তাদেরকে সিনেমায় না অভিনয়, তাদেরকে তুমি কি বলবে? মানে যে তাদেরকে কিছু যদি টিপস যদি কিছু বলো, যে তারা কি লেভেলে এগোবে, মানে তাদের লেভেল আপটা কি হবে? প্রথমত তো থিয়েটার করতে হবে। থিয়েটার ছাড়া গতি নেই, কারণ শুধু তো অভিনয় নয়, মেকআপ রুমে বসাটাও শিখতে হয়। আমি এরকম অনেক কো অ্যাক্ট্রেস পেয়েছি যারা মেকআপ রুমে বসতেই জানে না। থিয়েটার করতে হবে এবং নিজেকে চর্চা করতে হবে। ভগবান তোমাকে যেরকম রূপ দিয়েছে সেটার যেরকম চর্চা করতে হবে, ভিতরের চর্চাও করতে হবে। গলা, অভিনয় দক্ষতা, মুখস্থ বিদ্যা, সব কিছু নিয়েই চর্চা করতে হবে এবং ভালো ভালো সিনেমা দেখতে হবে, যেখান থেকে শেখা যায়। একটা খাতা রাখতে হবে, সেখানে নোট ডাউন করতে হবে যা যা শিখলো মনে। এবার যখনই শেখা আরম্ভ করবে নতুনরা, তখন মনে নানান রকম প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো লিখে রাখতে হবে। তারপর তাকে যে গাইড করছে তার কাছ থেকে সেগুলো আলোচনার মাধ্যমে একটা ইয়েতে কনক্লুশনে আসতে হবে যে এরকম করলে এরকম হয়। মোটামুটি অভিনয়ের সঙ্গে থাকতে হবে। এটা একটা সাধনা বলা হয়, তো সাধনা তো সারাক্ষণই হয়, সাধনা তো 3টে থেকে 5টা হয় না। তো আমি বেশিরভাগকেই দেখেছি শনিবার রোববার অভিনেতা হয়, ক্লাসে যাচ্ছে কোথাও একটা, অনেকগুলো তো স্কুল হয়েছে, সেখানে যাচ্ছে ক্লাস করতে। ওরমভাবে অভিনয় পৃথিবীর কোনো স্কুল অভিনেতা বানাতে পারে না। আমরা ছোটোবেলা সবাই বাবা মাকে মিথ্যা কথা বলেছি নানান কারণে, কাজেই আমরা অভিনয় করতে পারি। এবার আমাদের সামনে এমন একটা জিনিস আসছে, ক্যামেরা, যার চোখের পাতা পড়ে না। তো এবার ওই ক্যামেরার জন্য তোমার যে টেকনিক্যাল জ্ঞান হওয়ার দরকার, সেই জ্ঞানটুকু
এটুকু একটা স্কুল শেখাতে পারে, কিন্তু অভিনয় সম্বন্ধে কোনো ধারণা আমার ধারণায় নেই যে কোনো অভিনয় সম্পর্কে কোনো স্কুল মানে হলফ করে বলতে পারে আমরা অভিনেতা বানানো যায় না। আচ্ছা, আর আমি দর্শকের আমার আরও দুটো প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে একটা হচ্ছে তুমি ওয়ার্কশপ করাও যে অ্যাক্টিংয়ের, তো সেটা কোথায় হয় সেটাই যদি একটু বলে দাও, বা কবে করাও? এটা প্রত্যেক দিন হয়। আচ্ছা, যে ওয়ার্কশপ সেন্টারটা আছে ওপাস, এটা প্রত্যেক দিন হয়। আমি মাসে একদিন ওয়ার্কশপ করাই, কখনো কখনো 2 মাসে একদিন করাই, সেটা আমার ব্যস্ততার উপর ডিপেন্ড করে। কিন্তু ওই স্কুল বলাই ভালো, ওটা টাকা দিলেও নেয় না, ডিজার্ভিং হলে নেয়, এবং সেই জন্যই আমার ভালো লাগে। ও মিথ্যা কথা বলে না। সবাইকে প্রথম দিন আমি এরকমও দেখেছি টাকা নিয়ে এসছে তাকে ফিরিয়ে দিয়েছে। এবং ওখানকার স্টুডেন্টরা ভালো ভালো জায়গায় কাজ করছে, সিরিয়ালে, সিনেমায়, সিরিজে কাজ করছে, খুব ভালো ভালো ক্যারেক্টার করছে, ছোট ক্যারেক্টার নয়। তো আমরা যারা আসে তাদের বলি যে শেখো, কাজের কোনো প্রবলেম নেই, কাজ তোমার কাছে আসবে। আর আমাদের সুবিধা হচ্ছে ওপাশে কাস্টিং ডিরেক্টররাও ওয়ার্কশপ করাতে আছে, তো তাদের পক্ষেও সুবিধা হয় একগাদা বাছাই করে নেওয়া, নিজেদের রোলের চাহিদা অনুযায়ী সিলেক্ট করা। তো সেই ওপাশ খুবই একটা নির্মল জায়গা, যেখানে অভিনয় প্রশিক্ষণ দেওয়া হয় না, অভ্যাস করানো হয় প্রত্যেক দিন। এরকম স্টুডেন্টও আছে 7 দিনের মধ্যে 7 দিনই যায় ওখানে, এরকম স্টুডেন্ট আছে 7 দিনে 1 দিন যায়, সে চাকরি করে, শনি রোববার ক্লাস করে। সো অনেক রকম স্টুডেন্ট আছে, এবং অভিষেক যে ওখানকার মেন কর্ণধার, সে খুব সুন্দরভাবে গাইড করে। অভিষেক আর প্রথমা বলে 2 জন আছে ওখানে, ওরা খুব সুন্দরভাবে গাইড করে, এবং ওরা সবার ওখানে বাবা মা ইনফ্যাক্ট রাত্রিবেলা চেক করা হয় কে অনলাইন আছে কে অনলাইন নেই, এত সুন্দরভাবে ওরা পরিচালনা করে। সেই জন্য আমি ওদের সঙ্গে আছি, এবং নিজেরও চর্চা হয়। একটা ওয়ার্কশপ নিলে আমার মনে হয় আমারও একটু রিহার্সাল হয়ে যায়, রিভাইজ হয়ে যায়, সেই জন্য ওয়ার্কশপ ভাল লাগে। সেটা দাদা কোথায় আছে বা কবে যোগাযোগ করবে সেটার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দিয়ে দিও। নাম্বারটা আমি পরে দিয়ে দেবো তোমাকে। সেটা দমদম স্টেশনের পাশেই, দমদম স্টেশনের একদম পাশেই, 2 মিনিট লাগে ওখান থেকে, ওখানে আছে। বেশ, আচ্ছা, পরবর্তী তোমার কাছে আমি যে প্রশ্নটা রাখবো সেটা শুভ বিবাহ, তুমি যে এখন বর্তমানে সিরিয়ালটা করছো স্টারের, সেটা একটা প্রাইম টাইমে ছিল রাত্রি 9টা থেকে, সেটা এবার দারুণ স্লট লিড করছিল, প্রত্যেক সপ্তাহে স্লট, ভালো টিআরপি ছিল। সেটা ভালো টিআরপি বা স্লট লিড করার সত্ত্বেও সেটা রাত্রির বেলা স্লটে দিয়ে দেওয়া হলো, যেটা একটা প্রাইম টাইম নয়, রাত্রি 10:30। তো সেটা কি তোমার কাছে একটা খারাপ লাগার বিষয় যে একটা প্রাইম টাইম হলে যে দর্শকটা দেখে, যে এটা প্রাইম টাইম না হলে তো সেখান থেকে দর্শক কিছুটা কমতেও পারে, কারণ অনেকেই 10টার মধ্যে শুয়ে পড়ে, তো সেটা? না, আমার মনে হয় না, বাড়তেও তো পারে, কারণ তখন তো ডিনার করার সময়। এবার ডিনার করার সময় লোকে একটু টিভি চালিয়ে ডিনার করতেই পারে। আমার মনে হয় হ্যাঁ, একটা প্রাইম টাইমে তো দর্শক সংখ্যা বেশি পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকে। সো এইটা তো প্রডিউসার আর চ্যানেলের কল, এটা আমাদের হাতে কিছু নেই, আমাদের হাতে শুধু ওই অ্যাকশন থেকে কাট। আচ্ছা, আর তোমার যে ক্যারেক্টারগুলোতে তুমি কাজ করেছো, তুমি টিভি সিরিয়াল বলো বা সিনেমা বলো, তো সব মিলিয়ে তোমার প্রায় 150-র উপর হয়ে গেছে কাজ। তো এবারে তোমার পছন্দের কয়েকটা ক্যারেক্টার যদি তুমি আমাকে বলো। পছন্দের ক্যারেক্টার টাপুর টুপুর বলতে পারো। কারণ টাপুর টুপুরটা আমি বলবো তার কারণ হচ্ছে আমাদের যিনি প্রডিউসার স্নেহাশিস চক্রবর্তী, ওনারই স্ক্রিপ্ট ছিলেন, ভীষণ ভালো, ভীষণ স্ট্রং স্ক্রিপ্ট, ব্লুজ, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের এস্টাবলিশমেন্ট এত সুন্দর ছিল, কাজটা করতে ভীষণ ভালো লেগেছিল। টাপুর টুপুর মানে আমার 16 বলে না সুইট 16, আমার 16 নম্বর কাজ, 16 নম্বর সিরিয়াল ছিল। সো ওটা ক্লিক করে আমার জীবনে, তাই জন্য ওটা আমি তো কোনোদিন ভুলতে পারবো না। এবার কাজ করে ভালো লাগা, যখন অভিনয়টা সম্পর্কে একটু ধারণা হলো, মানে আমি একটু প্রয়োগ করতে পারলাম আমার জ্ঞান যেটা শিখেছি, তখন থেকে ক্যারেক্টার শেপিংয়ে সাকসেসফুল হতে পেরেছি। এরকম কতগুলো কাজ হচ্ছে, তোমায় আমায় মিলে, রানী রাসমণি, পটল কুমার গানওয়ালা, দেবী চৌধুরানী, সাজের বাতি, রিমলি, মামা ঘাপা, গোয়েন্দা গিন্নি। আমি 104টা সিরিয়াল করেছি, তার মধ্যে 90টা হিট। আমার জন্য না, কিন্তু একটা হিট প্রজেক্টে থাকাটাও খুব ব্লেসিংস। যেমন ধরো আমি যে এই যে বলিউডের যে ছবিটা করলাম ইমার্জেন্সি, সেখানে আমি 9খানা সিন করেছিলাম, আমার সিন রাখা হয়েছে
3.5 হ্যাঁ, কিন্তু অত বড় মহাযজ্ঞে ওই 3.5 সিন যথেষ্ট আমার মনে হয়। যদি আমার মধ্যে পোটেনশিয়াল থাকে আমি ওটা দিয়ে আবার বাজার করে নিতে পারবো। হ্যাঁ, সো সেটা এটা হিট প্রজেক্টে থাকাটাও খুব ম্যাটার করে, সেদিক থেকে আমি ব্লেসড। তো দাদা লাস্টে যাওয়ার আগে তুমি যদি কিছু বলে দাও তোমার আপকামিং কাজ বা তোমার এখন যে কাজ হচ্ছে বা তোমার যেটা তুমি বললে থিয়েটার যেটা তোমার হবে, যেটা তুমি বেনুদার যে রোলটা তুমি প্লে তো সেগুলো যদি একটু দর্শক। হ্যাঁ, থিয়েটারটাই বলি বেশি করে, কারণ টিভি সিনেমা আপনারা তো জানতেই পারবেন প্রচার হয়, থিয়েটারটার তো খুব একটা প্রচার হয় না। 18ই এপ্রিল 2025 একাডেমিতে 6:30 চারবাক প্রযোজিত চরণে সেবা লাগে। আপনারা যারা দেখতে ইচ্ছুক প্লিজ 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 চলে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, দারুণ লাগবে, কারণ এতে আমি ছাড়াও অভিনয় করছেন অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদার এবং চারবাকের আরও অনেক সদস্যরা। সো আমি আশা করব আপনাদের অনেকের সঙ্গেই দেখা হবে এবং খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সিরিয়াল শুভবিবাহ আপনারা দেখেন আমি জানি, দেখতে থাকবেন। আর সিনেমা আরও আসছে, সিরিজ আসছে, দূরদর্শন প্রথম সিরিজ, আর ওই দূরদর্শন সিরিজ শুরু করছে, প্রথম সিরিজটা আমি লিড করছি, ওটা শুটিং চলছে, ওটা এপ্রিলের ওই নববর্ষের আশেপাশে থেকে টেলিকাস্ট শুরু হবে দূরদর্শনে। আরও কিছু কাজ চলছে, এই নিয়েই চলছে। আচ্ছা লাস্টে আমি তোমাকে আমার জন্য একটা কোশ্চেন করব, যেটা হচ্ছে যে তোমার তুমি দেখেছি যে ভীষণ শরীরচর্চায় বিশ্বাসী, তো এখন সেটা কিভাবে মেনটেন করছো, তোমার সেই মেনটেনটা যদি একটু বলো। মেনটেনটা খাওয়াটা ঠিকঠাক করে করতে হয়, ঘুমটা আমার ঘুমটা প্রচণ্ড কম হয়। আমি কম হয় বলবো না, কম ঘুমাই আমি 12টায় যদি ঘুমোতে যাই, আমার যদি আমি কাজ শেষ করি 12টার সময়, আমার 3টে সাড়ে 3টে বেজে যায় ঘুমোতে, কারণ আমি আড্ডা মারি বউয়ের সঙ্গে, আমি সিনেমা দেখি, সিরিজ দেখি। আমার ঘুম 3-4 ঘন্টা হয়, যেটা 8 ঘন্টা আমার ঘুমানোর দরকার। খুব কম দিনই আমি 8 ঘন্টা ঘুমাতে পারি, আজকেও পারিনি। আসল হচ্ছে মন ভালো রাখা। হ্যাঁ, তুমি যদি মন ভালো রাখো তোমার অর্ধেক রোগ হবে না, শরীর ফুরফুরে থাকবে, কোনো শর্টকাট নেবে না জীবনে, অনেক কম বয়স তোমার। হ্যাঁ, কোনো শর্টকাট নেবে না, খেটে একটা জিনিস অর্জন করার মধ্যে যে আনন্দ আছে সেটা তো আর কিছুতে নেই। একটা ইট টেক্স টাইম, একটু সময় লাগে, সেই সময়টা তোমায় দিতে হবে। কারণ একটা ডাক্তার হতে তো 15 বছর সময় লাগে, 5 বছর পড়াশোনা করতে হয়, 5 বছর গ্রামে প্র্যাকটিস করতে হয়, আরও 5 বছর এখানে সেখানে কাজ করে 15 বছর পরে হয়তো একটা ছোটোখাটো দোকান খোলা যায়। এবার তো 15 বছর যদি একটা ডাক্তার দেয় অত বই পড়াশোনা করে, আমাদের তো একদিন ডাক্তার, একদিন পুলিশ, একদিন লরি ড্রাইভার, একদিন সিদ্ধার্থ শঙ্কর রায়, একদিন চোর, তো আমাদের তো 240 বছরের পড়াশোনা দরকার। তো আমরা সেই পড়াশোনাটা যতটা স্মার্টলি তাড়াতাড়ি শেষ করে, এবং পড়াশোনা তো চলেই, আলমারি আছে, পড়াশোনাটা চলতেই থাকে। সো চোখ নাক কান খোলা রাখতে হবে, মন ভালো রাখতে হবে, আর একটু তো ব্যায়াম করতে হবে, তাহলে হজম টজম ভালো হবে, খেয়ে মজা পাওয়া যাবে। আমরা যদি দেখো, এখন আমি 2 মাসে একবার বিরিয়ানি খাই। হ্যাঁ, এবার এমনও দিন গেছে আমি 7 দিন পর পর বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু এখন বয়স বেড়েছে, এখন রক্তের জোর কমেছে, তো সেই হিসেবে নিজেকে ব্যালেন্স করতে হয়। তো দাদা আমি তোমাকে একটা কথা বলবো, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমায় একটু বলে দাও দর্শককে, কারণ তুমি বললে দর্শক করবে। না, দর্শক করবে, আমি বলার জন্য না। আপনারা যারা সঙ্গে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভাইয়ের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাবেন নতুন নতুন কন্টেন্ট। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।